আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানী ও আশেপাশের এলাকায় আবারও ভূমিকম্প, রেক্টার স্কেলে মাত্রা ৩.৬, উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। প্লট জালিয়াতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছর কারাদণ্ড, জয় ও পুতুলের ৫ বছর। অপরাধী যত ক্ষমতাবান হোক তার বিচার হবে, মন্তব্য রিজভীর। দুজন ছাত্র উপদেষ্টা ছাড়াও সরকারে থাকা বেশ কয়েকজন নির্বাচনে প্রার্থী হবেন, জানালেন আসিফ মাহমুদ। তফসিল ঘোষণার পরই পদত্যাগের ইঙ্গিত। নির্বাচনের সময় দায়িত্ব পালনে ব্যত্যয় ঘটলে ছাড় দেওয়া হবে না, আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্কবার্তা নির্বাচন কমিশনের। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকবে সেনাবাহিনী। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও কামালের আমৃত্যু কারাদণ্ডে সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন। জুলাই বিপ্লব ও ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন ইনোর। এবং উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্নীতি দমন কমিশন সহ 4টি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন। বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা, নরসিংদী, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে রেক্টার স্কেলে মাত্রা ছিল ৩.৬। বিকেল ৪টা ১৫ এ কম্পন অনুভূত হয়। কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। এছাড়া বুধবার দিবাগত রাত ৩:৩০টার দিকে সিলেট ও টেকনাফেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়। অর্থাৎ ১৩ ঘণ্টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে ৩বার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত শুক্র ও শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশেপাশে 4বার ভূমিকম্প হয়। শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রেক্টার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে ১০ জন নিহত হয়, আহত হয় ৬০০-রও বেশি মানুষ। গণহত্যার মামলায় ফাঁসির রায়ের পর এবার দুর্নীতির দায়ে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। রাজধানীর পূর্বাচলে প্লট জালিয়াতির ৩ মামলার প্রত্যেকটিতে শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সরকার প্রধান হয়ে এমন জালিয়াতিকে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন বিচারক। এই রায়ের মাধ্যমে এমন দুর্নীতি ভবিষ্যতে বন্ধ হবে বলে প্রত্যাশা দুদকের আইনজীবীদের। মুশফিকুর রহমানের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে সরকারি জমি নেয়ার অভিযোগে দুদকের ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিটিতে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে ৫ বছর কারাদণ্ডের সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার ঢাকার ৫ম বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় পড়ার সময় পর্যবেক্ষণে বলেন, ভুয়া হলফনামা জমা দেন শেখ হাসিনা। টানা ৪বারের প্রধানমন্ত্রীর এমন জালিয়াতিতে দুঃখ প্রকাশ করেন বিচারক। বলেন, এই প্রতারণার মাধ্যমে তিনি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ৭ বছর করে ৩ শতা ২১ বছর এবং ওনার জরিমানা হচ্ছে ৩ লক্ষ টাকা। ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা। অনাদায়ে ১৮ মাস বিনা শ্রম কারাদণ্ড ৬ করে। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে ৫ বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ ৫ বছরই। সজীব আহমেদ জয়, উনি যে মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ ৫ বছর এবং ১ লক্ষ টাকা জরিমানা। শেখ হাসিনার এই জালিয়াতির বিষয়ে তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী ও রাজুকের চেয়ারম্যান অবগত ছিলেন বলে উল্লেখ করা হয় রায়ে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীকে খুশি করতে পরস্পর যোগসাজশে প্লট বরাদ্দ দেওয়া হয় বলে পর্যবেক্ষণে বলা হয়। তিনি অন্যায়ভাবে দরখাস্ত না করে সমস্ত রুল রেগুলেশন এগুলো ভায়োলেশন করে তিনি ক্ষমতার অপব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে প্লটটি নিয়েছেন, এটা খুবই অন্যায় এবং এগুলা দেখতেও রুচিসম্মত না এবং এটা কোনো
মানুষের বোধগম্বনা কোনো মানুষ এটা গ্রহণ করার মতো না। এছাড়া 3 মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে মোট 18 বছরের জেল দিয়েছে আদালত। আর রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে অন্যান্য আসামিদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে বেকসুর খালাস পান গণপূর্তের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার। এ ধরনের দুর্নীতি প্রতিরোধে রাজুকের নীতিমালা সংস্কার ও দুর্নীতির তথ্য প্রকাশের জন্য সুপারিশ করেন বিচারক। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার সাজার রায় প্রমাণিত হয়েছে, অপরাধী যত ক্ষমতাবান হোক তার বিচার হবেই। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে ডাক্তার মিলনের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, পাপ বাপকেও ছাড়ে না। প্রতিদিনই শেখ হাসিনার অপরাধের ফিরিস্তি উন্মোচিত হচ্ছে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণ অভ্যুত্থানে বিজয়ের ফসল একমাত্র বিএনপি মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। জনগণকে বিভ্রান্ত করে যারা আন্দোলনের অর্জনকে নস্যাৎ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। নিজের দেশে নিজের সন্তান হত্যা করে, কথা আছে যে মানে পাপ বাপকেও ছাড়ে না। তো তার পরিস্থিতি দেখছি, আমাদেরই বেশি মানুষ গুম হয়েছে, আমাদেরই বেশি সহকর্মী খুন হয়েছে, আমাদেরই বেশি সাথীরা অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে। কাজেই তাদের দিকে তাকিয়ে তাদের স্মৃতিকে মাথায় রেখে আমাদেরকে এই যে আন্দোলনের ফসল, এই ফসলটা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। শুধু দুজন ছাত্র উপদেষ্টা নয়, আরও উপদেষ্টা সহ সরকারে থাকা অনেকেই নির্বাচনে অংশ নেবেন বলে জানালেন আসিফ মাহমুদ। তফসিল ঘোষণার আগেই তারা পদত্যাগ করবেন বলেও জানান তিনি। তবে কোথায় কোন দলের প্রার্থী হিসেবে ভোটে অংশ নেবেন তা নিশ্চিত করেননি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিদায়ের সুর অন্তর্বর্তী সরকারে দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সেই পথে সবার আগে যাত্রী হচ্ছেন, এমনটাই শোনা যাচ্ছিল। তবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, তাদের সাথে আরও কয়েকজন উপদেষ্টা সহ সরকারে থাকা অনেকেই নির্বাচনে অংশ নেবেন। শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারে বিভিন্নভাবে জড়িত আছেন, আরও কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। তো সবাই অবশ্যই, এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ঢাকা 10 আসনে ভোটার হয়েছেন আসিফ মাহমুদ। সেখান থেকেই নির্বাচনের ঘোষণাও দিয়েছিলেন তিনি। তবে এখন বলছেন আসন ঠিক হয়নি। এনসিপি নাকি অন্য দল থেকে নির্বাচন করবেন পরিষ্কার করেননি তাও। নির্বাচন করব ঘোষণা দিয়েছি, নির্বাচন কোথা থেকে করবো এখনো ঘোষণা দিইনি। কোনো কিছুই তো এখনো ফাইনাল হয়নি, ডেটও ফাইনাল হয়নি, শিডিউল ঘোষণা, তো সবকিছু ফাইনাল হোক আসতে চাই। এনসিপিতে যাচ্ছেন না আপনি, গণ অধিকার পরিষদে যাচ্ছেন, বিএনপির সাথে আলোচনা চলছে, এই যে নানা গসিপগুলো চলছে। আমি এই বিষয়ে এখন কিছু বলছিও না, কারণ আমি মনে করছি যে এখন রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য দেওয়াটা উচিত হবে না। আমি যথাসময়ে আপনাদেরকে জানাবো, আপনারা খুব দ্রুতই জানতে পারবেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগেই প্রার্থী হতে যাওয়া ব্যক্তিদের পদত্যাগ করা উচিত বলে মনে করছেন স্থানীয় সরকার উপদেষ্টা। স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা, এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচন অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি এবং বাকি সময়ে বা অন্যান্য বিষয়গুলো সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনার ভিত্তিতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। যদি অনুসন্ধান করে তারা কিছু পান আমাদেরকেও জানাতে পারেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনে দায়িত্ব পালনের ব্যত্যয় ঘটলে ছাড় দেওয়া হবে না বলে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকবে সেনাবাহিনী। জাতীয় নির্বাচনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে কমিশনকে জানান বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক এই বৈঠক চলে 3 ঘণ্টা ব্যাপী। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং ভোট কেন্দ্রের নিরাপত্তায় যৌথ বাহিনী মোতায়েনের বিষয়টি বৈঠকের আলোচনায় বেশি গুরুত্ব পায়। সার্বিক সমন্বয়ের দায়িত্বটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সদা প্রস্তুত থাকবেন। ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত ইনএইড টু সিভিল পাওয়ার যেটা দেওয়া হয়েছে সেটা কন্টিনিউ করবে। ইসি সচিব জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রথম দিন থেকেই আচরণবিধি প্রতিপালনের বিষয়টি যথাযথভাবে প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এটা সুষ্ঠু, সুন্দর, সার্বিক উৎসবমুখর পরিবেশের নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা সবাইকে করতে হবে এবং নিজস্ব দায়িত্ব নিজের আওতায় পালন করতে হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এর আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে ইসির প্রথম প্রাক প্রস্তুতিমূলক বৈঠক হয় 20 অক্টোবর। ওই সভায় ভোটের আগে ও পরে 8 দিন নিরাপত্তা বাহিনীর মোতায়েনের প্রস্তাব আসে। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন। তাদের দুজনকে একাধিক অভিযোগে ফাঁসির আদেশ দেওয়া হলেও একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এদিকে হাসানুল হক ইনু জুলাই গণ অভ্যুত্থানকে তথাকথিত বিপ্লব বলে দাবি করে ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে বিচারের আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছেন। একে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মিজান শাহজাহানের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে 5 বছরের জেল দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এর 17 নভেম্বর দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি বুধবার প্রকাশিত হয়েছে। রায়ে একাধিক অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি দেয়া হলেও একটি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। রাষ্ট্রপক্ষ এ অভিযোগেও সর্বোচ্চ শাস্তি চেয়ে সুপ্রিম কোর্টে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন। যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। এদিকে জুলাই গণ অভ্যুত্থানকে তথাকথিত বিপ্লব বলে দাবি করে ও ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এ বিষয়ে আংশিক শুনানি হয়, তবে শুনানিতে ইনুর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সরকার গঠিত হয়েছে জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই বিপ্লবের মাধ্যমে। জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্যই এই ট্রাইব্যুনাল, সরকার কাউকেই দায় মুক্তি দেয়নি। জনাব হাসানুল হক ইনু তার চার্জ ফ্রেমিং আদেশের বিরুদ্ধে একটা রিভিউ অ্যাপ্লিকেশন দিয়েছিলেন। লার্নেড চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানি করেছেন এবং তাদের রিভিউ অ্যাপ্লিকেশন বাতিলের আবেদন জানিয়েছেন। এই আবেদনে জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করা হয়েছে। জুলাই বিপ্লবের ভিত্তি করে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের গ্রহণযোগ্যতা ঠিক নয়, অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে, অর্থাৎ সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এদিন একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার 21তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 9 ডিসেম্বর। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ 2 ডিসেম্বর। 13তম সাক্ষী হিসাবে সাক্ষ্য দিয়েছেন সিআইডি কর্মকর্তা গোলাম ইফতেকার আলম। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা।
দুর্নীতি দমন কমিশন সহ 4টি অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন এই অধ্যাদেশে দুদকের সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত সম্পদের হিসাব দেওয়ার বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। বলেন, 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়ে কোনো তথ্য নেই সরকারের কাছে। বাউলদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টারা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্নীতি দমন সংশোধন, মানব পাচার অভিবাসন পরিচালন প্রতিরোধ অধ্যাদেশ সহ 4টি আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনকে কিভাবে আরো এফেক্টিভ একটা অর্গানাইজেশন করা যায় এবং বাংলাদেশের শেখ হাসিনার আমলে যেভাবে দুর্নীতি বিস্তার লাভ করেছিল এটাকে কিভাবে রোধ করা যায় সে বিষয়ে একটি দুর্নীতি দমন আইনটি আজকে সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট নিরসনে যেসব কূটনৈতিক ও বাস্তবিক পদক্ষেপ নিয়েছে, পরবর্তী সরকারগুলো তার সুফল ভোগ করবে বলে জানান প্রেস সচিব। এই গভর্নমেন্ট প্রথম থেকে এসেই এই ব্যাপারে সিরিয়াস ছিল। প্রফেসর ইউনূস প্রথমে এসেই উনি যেটা করলেন যে হাই রিপ্রেজেন্টেটিভের একটা অফিস করলেন, একজনকে হাই রিপ্রেজেন্টেটিভ রাখলেন রোহিঙ্গা ক্রাইসিসটাকে সরাসরি ডিল করার জন্য। তো এবং দেখেন, আমরা এই অনুযায়ী অনেকের সাথে কথা হয়েছে। আমরা মনে করি যে এফার্টটা আছে, যে এফার্টটা এই গভর্নমেন্ট নিয়েছে, সেই এফার্টের কারণে রোহিঙ্গাদের ক্রাইসিসটা এখন পুরো পৃথিবী খুব ভালোভাবে জানে। এটার আপনার হয়তো আজকে এটার ফলাফল পাচ্ছেন না, বাট সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আমরা অবশ্যই গুড রেজাল্ট পাবো। রাজুক আইন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, শুধু ঢাকা নয়, সারা দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে রাজুকের আদলে অন্য কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা যায় কিনা সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থ্যাংক ইউ ভেরি মাচ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আগামী 30 নভেম্বরের মধ্যে সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাডারভুক্ত করা সহ 4 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। অন্যথায় 1 ডিসেম্বর থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির সামনে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেয়া হয়। তারা বলেন, উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও বিভিন্ন জটিলতা দেখিয়ে সরকার তা বাস্তবায়ন করছে না। এতে সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান শিক্ষকরা। দীর্ঘদিনের বঞ্চনার জায়গা থেকে আমরা মুক্তির জন্য নবম গ্রেডের দাবিতে এখানে এসেছি। আগামী 1 তারিখ থেকে আমরা কমপ্লিটলি স্কুলের দরজা বন্ধ করে দিয়ে পরীক্ষা বন্ধ করব। আমরা পরীক্ষা বর্জন করার পর আমরা দ্রুততম সমাধান না পাই তাহলে আমরা ভর্তি কার্যক্রম স্থগিত করতে আমাদের বাধ্য করা হবে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে 200 আসনে প্রার্থী ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। সকালে প্রতিষ্ঠানটির দলীয় কার্যালয়ে প্রার্থী ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। এর আগে প্রথম ধাপে 50টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এ সময় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান রাশেদ খান। পর্যায়ক্রমে বাকি আসনেও প্রার্থিতা ঘোষণা করা হবে বলেও জানানো হয়। নির্বাচনে আমরা গণ অধিকার পরিষদ দল হিসেবে আমরা অংশগ্রহণ করছি এবং সরকারকে বলবো, এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার সে ধরনের পরিবেশ তৈরি করেন এবং প্রত্যেকটা দল যাতে আগামী নির্বাচনে অংশ নিতে পারে সেই ব্যাপারে দলগুলোর সাথে আপনারা কথা বলেন। নির্বাচন কমিশন ইতিমধ্যে সংলাপ করেছে, তারা আরও বসতে চায়। আমরা দল হিসেবে গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনকে সেরা নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে সহযোগিতা করব। ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।
এ বিষয়ে আলেম সমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বরিশালে চরমোনাই দরবারে 3 দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে উলামা, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, সরকার নির্বাচন আয়োজনে আন্তরিক, তবে কেন্দ্র পাহারা দেয়া এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব জনগণের। এ সময় চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, কোন দল এককভাবে রাষ্ট্র ক্ষমতায় আসলে তারাও ফ্যাসিস্ট সরকারে পরিণত হবে। সরকারের আন্তরিকতার বিলকুল অভাব নাই, কিন্তু কেন্দ্র পাহারা দেওয়া, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব আপনাদের। আমাদের গভর্নমেন্ট, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সরকার আপনাদের পাশে আছে। আপনারা প্রতিটি কেন্দ্রে থাকবেন, যার ভোট যিনি ইচ্ছা করবেন সে প্রতীকে দিবেন। কেউ যেন ব্যালট বাক্স চিন্তা করতে না পারে। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সকালে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র্যালিটি বের হয়ে শেরেবাংলা নগর বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় তিনি বলেন, দেশীয় প্রাণীজ সম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার। বিদেশ থেকে অনিরাপদ প্রাণী আমদানি না করে দেশেই বংশ বিস্তারের উদ্যোগ নেওয়া হচ্ছে। যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর 87তম বাফা কোর্স এবং কমিশন প্রাপ্তি উপলক্ষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে যশোর বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। কমিশনপ্রাপ্ত 8 জন মহিলা অফিসার ক্যাডেট সহ মোট 40 জন অফিসার ক্যাডেটকে পদক এবং ফ্লাইং ব্যাজ পরিয়ে দেন বিমান বাহিনী প্রধান। কুচকাওয়াজ শেষে মনোজ্ঞ ফ্লাইপাস্ট, আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে এবং দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্য, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা সহ সদ্য কমিশন পাওয়া ক্যাডেট অফিসারদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। 5 বছরেও শেষ হয়নি মাগুরা শ্রীপুর সড়কের বাঁক সরলীকরণ উন্নয়ন প্রকল্পের কাজ। জমি অধিগ্রহণ জটিলতা আর কাজের ধীরগতির কারণে সংযোগ সড়ক তৈরির কাজ শেষ না হওয়ায় কোটি টাকায় নির্মিত সেতুটি দাঁড়িয়ে আছে ভোগান্তির প্রতীক হয়ে। তবে কর্তৃপক্ষের দাবি দ্রুত শেষ হবে বাকি কাজ। মাগুরা থেকে সুজন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মাগুরা শহরের পার নান্দুয়াইল এলাকা থেকে নিজ নান্দুয়াইল হয়ে মাঠবাড়ি পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের আগস্টে। 5 বছর পার হলেও ভূমি অধিগ্রহণ জটিলতা, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় অচল হয়ে পড়ে আছে প্রকল্পটি। এতে মানুষের প্রত্যাশার প্রকল্প পরিণত হয়েছে দুর্ভোগে। একবার করার পরে পার্শ্ববর্তী লোকেরা এই হিংসার বশবর্তী হইয়া কেস কালাম করে আমার টাকা আটকা রাখছে। এখন ডিসি স্যার ইচ্ছা করলে পারে দুই পক্ষকে ডাইকে সমাধান করে এই টাকাটা দিতে পারে। এই যে নিজস্ব জমি, ঘর বাড়ি, এখানে যারা ট্যাক্স দিছে সামান্য 2 পয়সার লোভে, তাদের তো কাগজপাতি নাই। এই খাম্বাগুলো সরাই দিয়ে যদি রাস্তা যতটুকু হয়েছে এগুলো যে পাকা করে দিত অনেক সুন্দর হইতো। প্রত্যেকটা লোকই অভিযোগ দিচ্ছে, কিন্তু ডিসি সাহেব এর কোনো কানেই নিচ্ছে না, কোনো কিছু বলতেইছে না বা কোনো কিছু মালমই করতেছে না। জেলা প্রশাসন বলছে সড়ক বিভাগকে জমি বুঝিয়ে দেয়া হয়েছে, আর সড়ক বিভাগ জানায় নতুন করে দরপত্র আহ্বান করা হবে। মূল প্রবলেম হলো যে ঠিকাদার আগে কাজ করছেন সেই ঠিকাদার আসলে চলে গেছেন। এখন সড়ক জনপদ নতুন করে আবার ঠিকাদার নিয়োগ করছেন, তারা টেন্ডার প্রক্রিয়া আছেন। তো এখানে টেন্ডার হয়ে গেলে নতুন ঠিকাদার এসে কাজ করলে শুরু করলে হয়তো বা এটার কাজের গতি আরো বৃদ্ধি পাবে। তো মামলাজনিত কিছু আছে, এটা কোর্ট থেকে যখন ফয়সালা হয়ে আসবে তখন সেই অনুযায়ী তারা ক্ষতিপূরণ পাবে, কিন্তু এটা কোনো বড় বাধা হয়ে দাঁড়াবে না। কোটি কোটি টাকা খরচ করেও এখনো ব্যবহারযোগ্য নয় নবগঙ্গা সেতু। এলাকাবাসীর মনে এখন একটাই প্রশ্ন, কবে শেষ হবে এর কাজ, কবে মিলবে প্রত্যাশিত সুফল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন জামালপুরের কৃষক সোলাইমান। মৌসুমের বাইরে আবাদ করে পেয়েছেন কাঙ্ক্ষিত সাফল্য। বাজারে চাহিদা ও দাম ভালো থাকায় অসময়ের এই তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা।
জেলা সদরের কাষ্টসিংড়া গ্রামে ৫ বিঘা জমি লিজ নিয়ে মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ শুরু করেন বাগেরহাটা গ্রামের সোলাইমান। কৃষি বিভাগের পরামর্শ ও আর্থিক প্রণোদনায় পরীক্ষামূলকভাবে স্মার্ট বয়, বিগ বাইট ও সূর্য ডিম জাতের তরমুজের চাষ করেন। ফলন মেলে প্রত্যাশার চেয়েও বেশি। উৎপাদন খরচ ৫ লাখ আর এ পর্যন্ত ৮ লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন তিনি। আরও 2 লাখ টাকার তরমুজ বিক্রির আশা তার। এই তরমুজটা আপনার ফেব্রুয়ারি থেকে শুরু করে আগস্ট পর্যন্ত, আমরা আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমরা এটা চাষ করতে পারি। তো এটা যদি সঠিক পরিচর্যা, সঠিক বীজ এবং সঠিক সার ব্যবস্থাপনা আপনি করতে পারেন, তরমুজ লাভজনক আর কি। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকায়। কম খরচে লাভ বেশি হয় অনেকেই ঝুঁকছেন অসময়ের এই তরমুজ চাষে। পাশাপাশি চাহিদা থাকায় জামালপুরে উৎপাদিত তরমুজ রাজধানী সহ চলে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। আমরা এই বাগানটা দেখতে আসছি, বেশ ভালো। আমরা কিন্তু সারও দিই না, বিষও তেমন ব্যবহার করি না, খালি জৈব সার, গোবর ঠোবর দিয়ে আমরা এটা উৎপাদন করি। মধুপুর, ঢাকা, এখান থেকে প্যাকেট আসে আমাদের বাগান থেকে, নিয়ে যান। এই তরমুজটা খুব চাহিদা, ডাল সিজনের নিয়ে চাহিদা খুব। জামালপুরের মাটি গ্রীষ্মকালীন তরমুজ চাষে বেশ উপযোগী হওয়ায় এর চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। এখানকার তরমুজ সুমিষ্ট, খেতেও খুব ভালো এবং বাজার মূল্যও ভালো পেয়েছে। আমি আশা করি যে আগামীতে জামালপুরে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আরো উদ্যোক্তা আমরা করব এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে এই তরমুজের আবাদটা পুরো জামালপুর জেলায় আমরা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। আগামী মৌসুমে গ্রীষ্মকালীন তরমুজের আবাদ আরও বাড়বে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার অর্থ সংবাদ। কৃষি প্রধান ও খাদ্য উদ্বৃত্ত সীমান্তবর্তী জেলা শেরপুরে আমন ধান কাটা ও মাড়াই চলছে পুরোদমে। আর ধান কাটাকে কেন্দ্র করে কৃষি শ্রমিকের হাটগুলো এখন জমজমাট। প্রতিদিন ভোর থেকে শেরপুর শহরের শেখাটি, খরারপাড় ও শেরি ব্রিজ এলাকায় কৃষি শ্রমিকের এ হাট বসে। মাঠ থেকে ধান কেটে বাড়িতে নিয়ে আসা, মাড়াই করা এবং ঘরে তুলে দেয়া সহ বিভিন্ন কাজ করেন এসব শ্রমিকরা। কৃষি শ্রমিকের কদর বেড়ে যাওয়ায় তাদের মজুরি এখন জনপ্রতি ৫ থেকে ৬০০ টাকা। মজুরি ছাড়াও মিলে দুবেলার খাবার। শেরপুর জেলায় এবার ৯৩,০০০ হেক্টরেও বেশি জমিতে আমনের আবাদ হয়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি জমির ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন এবং সুস্থ রয়েছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বুধবার থেকে সোশ্যাল মিডিয়ায় ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে গোপনে অন্যত্র নেওয়া হয়েছে এবং তাকে মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। পরে এক বিবৃতিতে আদিয়ালা কারা কর্তৃপক্ষ জানায়, ইমরানকে অন্যত্র সরানোর খবর সত্য নয় এবং তার অসুস্থতার খবর ভিত্তিহীন। এদিকে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারের সর্বোচ্চ সুবিধা দেয়া হচ্ছে ইমরান খানকে। এর আগে ২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর দুর্নীতিসহ বিভিন্ন মামলায় আটক করা হয় ইমরান খানকে। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারেই আছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। এবার খেলার খবর। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশকে জয়ের জন্য ১৮২ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলের ৪০ রানে তানজিম হাসানের শিকারে পরিণত হন ২১ রানে থাকা পল স্টার্লিং। ৩২ রানে থাকা টিম টেক্টরকে সাজঘরে ফেরত পাঠান রিশাদ। লোরকান টাকারকে শরীফুল তুলে নিলে ১০৫ রানে ৩ উইকেট হারায় আইরিশরা। তবে ৩৭ বলে 50 তুলে নেন হ্যারি টেক্টর। দলের ১৪৯ রানে ক্যাম্পারকে ফেরান তানজিম হাসান। শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৮১ রান। হ্যারি টেক্টর ৬৯ রানে অপরাজিত থাকেন। এর আগে বন্দরনগরী চট্টগ্রামে টসে জিতে আইরিশদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। বাংলাদেশের সবশেষ টি-20 খেলা দলের একাদশে ৩টি পরিবর্তন আনা হয়েছে। একাদশে ফিরেছেন তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।
এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে শুক্রবার দুপুরে শক্তিশালী বাহরাইনের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের কিশোররা। জয়ের ধারা অব্যাহত রাখতে অনুশীলনে মনোনিবেশ করেছে লাল সবুজের তরুণরা। চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 1টায় বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব 17 জাতীয় ফুটবল দল। গ্রুপে নিজেদের 3 ম্যাচে ব্রুনাই, তিমুর লেস্তে এবং শ্রীলঙ্কাকে পরাজিত করে স্বাগতিক চীনের সাথে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে গোলাম রাব্বানী ছোটনের দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানী ও আশেপাশের এলাকায় আবারও ভূমিকম্প। রিক্টার স্কেলে মাত্রা 3.6, উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। প্লট জালিয়াতির 3 মামলায় শেখ হাসিনার 21 বছর কারাদণ্ড, জয় ও পুতুলের 5 বছর। অপরাধী যত ক্ষমতাবান হোক তার বিচার হবেই, মন্তব্য রিজভীর। 2 ছাত্র উপদেষ্টা ছাড়াও সরকারে থাকা বেশ কয়েকজন নির্বাচনে প্রার্থী হবেন, জানালেন আসিফ মাহমুদ। তফসিল ঘোষণার পরই পদত্যাগের ইঙ্গিত। নির্বাচনের সময় দায়িত্ব পালনের ব্যত্যয় ঘটলে ছাড় দেওয়া হবে না, আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্কবার্তা নির্বাচন কমিশনের। ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় নিয়ে মাঠে থাকবে সেনাবাহিনী। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন। জুলাই বিপ্লব ও ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন ইনুর। এবং উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্নীতি দমন কমিশন সহ 4টি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন। বাউলদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।